বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। ইরানে বিধ্বংসী হামলার প্রস্তুতি নিয়েও শেষ মুহূর্তে পিছু হটলেন ট্রাম্প। তেহরানের কঠোর হুঁশিয়ারি আর মিত্রদের অনুরোধে বাতিল হলো পরিকল্পনা। নির্বাচনে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে উত্তাল আজাদ কাশ্মীর। শরণার্থীদের জন্য 12 আসন সংরক্ষিত রাখায় বঞ্চিত ভাবছেন স্থানীয়রা। তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপ, খরায় শুকিয়ে যাচ্ছে নদী জলাশয়, ব্যাহত হচ্ছে নৌ চলাচল, সংকটে পড়েছে বহু দেশ। ইরানে বিধ্বংসী হামলার হুমকি দিয়েও পিছু হটলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের দাবি পূর্ণ প্রস্তুতির পরও ইরান ও অন্যান্য মিত্র দেশের অনুরোধে বাতিল করেছেন পরিকল্পনা। দ্রুত চুক্তির শর্তে এই পদক্ষেপ বলেও দাবি করেছেন তিনি। মধ্যস্থতাকারীদের সাথে আলাপে হামলা হলে ধ্বংসাত্মক পাল্টা জবাবের হুঁশিয়ারি দিয়েছিল ইরান। মার্কিন গণমাধ্যম বলছে, তেহরানের অনমনীয় অবস্থানে সৌদি যুবরাজ উদ্বেগ জানানোর পরই হামলা বন্ধে রাজি হন ট্রাম্প। যুদ্ধবিরতি ভেঙে ইরানে টানা 13 দিন হামলার পর গত 25 জুলাই অভিযানে বিরতি দিয়েছিল যুক্তরাষ্ট্র। দুদিন বাদে আবার বোমা ছুড়লেও পরিধি খুব বেশি ছিল না। মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়ে গেছে তেহরানও। জুলাইয়ের শেষে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরে আবার নতুন ছক কষা হয়। ইরানে ধ্বংসাত্মক অভিযানের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গণমাধ্যমগুলো জানায়, এই পরিকল্পনায় সাথে থাকবে ইসরায়েল। কঠোর হামলার জবাব আরও কঠোরভাবে দেওয়া হবে, আর তা কেবল উপসাগরীয় এলাকায় সীমাবদ্ধ থাকবে না, এমন হুঁশিয়ারি দেয় ইরান। মধ্যপ্রাচ্যে আরও ভয়াবহ পরিস্থিতি তৈরির শঙ্কায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে কথা বলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ। কথোপকথনে অনমনীয় অবস্থানের কথা জানিয়ে দেন আরাকচি। এমন পরিস্থিতিতে শনিবার ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পোস্ট দাবি করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর দেখা যায়নি এমন মাত্রার শক্তিমত্তা প্রয়োগে প্রস্তুত ছিল যুক্তরাষ্ট্র, কিন্তু তেহরান ও অন্যান্য দেশের অনুরোধে সে সিদ্ধান্ত থেকে সরেছেন তিনি। একটি চুক্তির রূপরেখা নিয়ে সমঝোতা হয়েছে বলেও দাবি করেন, যার আওতায় হরমুজ প্রণালী অবিলম্বে ও সম্পূর্ণভাবে উন্মুক্ত করা হবে। এছাড়া ইরানের পারমাণবিক হুমকি অবসানের বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে। এত হুমকি ধামকির পরও কেন হঠাৎ পিছু হটলেন ট্রাম্প? মার্কিন গণমাধ্যম বলছে, শনিবার সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ফোন করেন ট্রাম্পকে। উদ্বেগ জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা হলে সৌদি সহ মধ্যপ্রাচ্যের সব জ্বালানি স্থাপনায় আঘাত করবে তেহরান। তাই বিধ্বংসী পরিকল্পনা থেকে ট্রাম্পকে সরে আসার অনুরোধ করেন যুবরাজ। মধ্যপ্রাচ্যের অন্তত 10টি দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। পরিস্থিতির অবনতি হলে দেশগুলো ত্যাগের ব্যাপারেও প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। শনিবার ইসরায়েল, জর্ডান, ইরাক, মিশর, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং সৌদি আরবে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলোয় একই ধরনের নিরাপত্তা সতর্কতা প্রকাশ করেছে তাদের ওয়েবসাইটে। বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির কারণে সেখানকার নিরাপত্তা পরিস্থিতি জটিল হয়ে পড়েছে। যে কোনো সময় অবস্থা আরও খারাপ হওয়ার আশঙ্কাও রয়েছে। অবস্থানরত মার্কিন নাগরিকদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ এবং সম্ভাব্য ভ্রমণ বিঘ্নিত হওয়ার মতো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। এ সময় মার্কিন নাগরিকদের মধ্যপ্রাচ্যে ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। গাজা জুড়ে ভয়াবহ ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 13 জন, আরও অনেকেই আহত হয়েছেন। শুক্রবার দুটি পৃথক হামলা চালায় ইসরায়েলি বাহিনী। দেইর আল বালার একটি বাড়িতে, গাজার সিটির উত্তরের একটি অ্যাপার্টমেন্টে প্রাণ হারান 5 জন। বাসিন্দাদের আরও অনেকেই আহত। হামাসের সাথে নিরস্ত্রীকরণ চুক্তি স্বাক্ষরের পর শনিবারও গাজার বিভিন্ন এলাকায় ভয়াবহ আগ্রাসন চালায় তেল আবিব। টার্গেট করা হয় মানুষের বসবাসস্থল, হাসপাতাল, ওষুধের গুদাম ঘরকে। ধ্বংস করা হয় জীবন বাঁচাতে সহায়ক সকল চিকিৎসা সরঞ্জাম। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে গাজার স্বাস্থ্য বিভাগ। গত অক্টোবরে যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত প্রায় 1200 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ড্রোন হামলার জেরে ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার ইরাকের সুলাইমান ইয়াহ বিমানবন্দর। হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইরাকি গণমাধ্যমগুলো। জানা গেছে, কুর্দি অধ্যুষিত অঞ্চলটির সামরিক সদর দপ্তর পেশমার্গার 70তম ব্রিগেড লক্ষ্য করে করা হয় এই হামলা। এ সময় ড্রোনের হামলা প্রতিহত করতে ছোড়া হয় ইন্টারসেপ্টরের ধ্বংসাবশেষ থেকে আগুন লেগে তা ছড়াতে শুরু করে দ্রুত। এখনো এই হামলার দায় স্বীকার করেনি কেউ, তবে এই অভিযানের পেছনে রয়েছে ইরানের
সমর্থিত গোষ্ঠীগুলো, জানিয়েছে লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যম আল মায়াদিন। এখন পর্যন্ত পাওয়া যায়নি কোনো রকম হতাহতের খবর। নির্বাচনে বিতর্কিত কোটা পদ্ধতির জেরে বিক্ষোভ সহিংসতায় উত্তাল পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর। মূলত স্বায়ত্তশাসিত প্রদেশটির 12টি আসন শরণার্থীদের জন্য সংরক্ষিত। সব মিলিয়ে স্থানীয়রা সরাসরি নির্বাচনের সুযোগ পান প্রতিনিধি পরিষদের 33 আসনে। কোটা বাতিলের দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছে জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি। এর জেরে গেল জুনে তাদের নিষিদ্ধ করা হলে উত্তেজনা ছড়ায়। বিক্ষোভ সহিংসতায় প্রাণ গেছে 30 জনের বেশি মানুষের। পুলিশ বিক্ষোভকারীদের মধ্যে সহিংসতার এই দৃশ্য পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের স্বায়ত্তশাসিত অঞ্চলটিতে চলছে প্রতিনিধি পরিষদের নির্বাচন, আর এই নির্বাচনকে কেন্দ্র করে হচ্ছে ব্যাপক বিক্ষোভ সহিংসতাও। 40 লাখ বাসিন্দার আজাদ কাশ্মীর সাংবিধানিকভাবে স্বায়ত্তশাসিত হলেও এর নির্বাচনী ব্যবস্থা বেশ জটিল। স্থানীয়দের অভিযোগ, অদ্ভুত কোটা পদ্ধতির কারণে ঘুরে ফিরে শাসনভার থাকে কেন্দ্রভিত্তিক দলগুলোর কাছেই। প্রতিনিধি পরিষদের 53 আসনের মধ্যে স্থানীয়রা সরাসরি নির্বাচনের সুযোগ পায় মাত্র 33টিতে। বাকি 20টির মধ্যে 8টি আসন নির্ধারিত নারী, প্রযুক্তিবিদ, ওলামা ও প্রবাসীদের জন্য। তবে বিতর্ক মূলত ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর থেকে আশ্রয় নেওয়া শরণার্থীদের জন্য সংরক্ষিত 12 আসন নিয়ে। প্রদেশটিতে এসব শরণার্থী ভোটার সংখ্যা মাত্র 4,64,000। এত অল্প সংখ্যক মানুষের জন্য 12 আসন বরাদ্দে বঞ্চিত হওয়ার অভিযোগ স্থানীয়দের। এছাড়া সরকার গঠনেও তাদের কাজে লাগিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ কেন্দ্রভিত্তিক দলগুলোর বিরুদ্ধে। নির্বাচন পদ্ধতি নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভ দীর্ঘদিনের। সবশেষ চলমান নির্বাচনের আগে আসন বিন্যাস পদ্ধতি সংস্কারের দাবি উঠলে আদালত সংবিধানে দোহাই দিয়ে তা নাকচ করে দেয়। ফলে বিক্ষোভের ডাক দেয় জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি। কেন্দ্রীয় সরকার তাদের নিষিদ্ধ ঘোষণা করলে উত্তপ্ত হয় পরিস্থিতি, ছড়িয়ে পড়ে সংঘাত সহিংসতা। ভোট বর্জনের ডাক দেয় স্থানীয়রা। এটি আমার প্রথম নির্বাচন। আমি প্রথমবারের মতো ভোট দেওয়ার পরিকল্পনা করেছিলাম, কিন্তু বর্তমান পরিস্থিতি অত্যন্ত শোচনীয়। নিরাপত্তা বাহিনী আমাদের উপর গুলি করছে, তাই আমি ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। দুপক্ষের যারা প্রাণ হারাচ্ছেন সবাই মুসলিম, তাই উচিত আলোচনার টেবিলে বসে আলাপ আলোচনার মাধ্যমে বিদ্যমান দাবিগুলো সুরাহা করা। 3 ধাপের নির্বাচনে প্রথম দফায় ভোটাভুটি হয়েছে 13 আসনে, যার মধ্যে 9টি আসনেই জয় পেয়েছে কেন্দ্রের ক্ষমতাসীন দল PMLN। চিরুনি তল্লাশি করে একের পর এক অবৈধ অনুপ্রবেশকারীদের বের করতে শুরু করেছে স্পেনের সিউতার নিরাপত্তা বাহিনী, আর তাদের ফেরত পাঠানো হচ্ছে মরক্কোতে। 3 দিন ধরে চলা জনতার ঢল সামলে স্বাভাবিক হতে শুরু করেছে স্থানীয়রা। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য সাগরে দেয়া হয়েছে ব্যারিয়ার। তবে অনেকের মতে এই সামুদ্রিক দেয়াল সহজেই সাঁতরে পার হতে পারবে অনুপ্রবেশকারীরা, তাই আরও মজবুত এবং বেশি সংখ্যক ব্যারিয়ারের দাবি তাদের। সিউতা ছিটমহলের পানি নিষ্কাশনের একটি পাইপ কাছে যেতেই দেখা যায় ভিতরে রীতিমতো ঘুমন্ত অবস্থায় 2 মরক্কান অভিবাসন প্রত্যাশী। বহু নাটকীয়তার পর পাইপের ভেতর থেকে বের করা হয় তাদের। আর ছিটমহলের অপর প্রান্তে চলছে অভিবাসন প্রত্যাশীর সাথে নিরাপত্তা বাহিনীর চোর পুলিশের খেলা। সাঁতরিয়ে দৌড়িয়ে পারে উঠতেই নিরাপত্তা বাহিনীর তাড়া খেয়ে চলছে বাঁচার চেষ্টা। ছিটমহলটিতে বৃহস্পতিবার থেকেই শুরু হয় অভিবাসন প্রত্যাশীদের ঢল। মরক্কো থেকে প্রায় 60,000 মানুষ সাগরে ভেসে আর কাটাতারে বেড়াটপকে পৌঁছায় সিউতায়। তবে স্থানীয়দের বাধা আর নিরাপত্তা বাহিনীর অভিযানে পিছু হটতে বাধ্য হয় তারা। এরই মধ্যে নিজেদের দেশ মরক্কোয় ফেরত গেছে 50,000-এরও বেশি মানুষ। বাকিদের খুঁজতে চিরুনি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। অভিযানে পুলিশের এলিট টিমের পাশাপাশি যোগ দিয়েছে সামরিক বাহিনীর সদস্যরাও। পার্ক ফুটপাত থেকে শুরু করে সুয়ারেজ লাইন বাদ যাচ্ছে না কিছুই। অভিবাসন প্রত্যাশীদের ঢল ঠেকাতে অভিযান চলছে, তবে আমার মনে হয় না এই ফ্লোটিং ব্যারিয়ার ভবিষ্যতে কোনো কাজে আসবে, কারণ যে কেউ চাইলেই সাঁতরে খুব সহজে এগুলো পার হতে পারবে। এটা শুধু আমার একার কথা নয়, আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন। আমরা অনুরোধ করেছি এই ব্যারিয়ারগুলো যেন আরো বাড়ানো হয়। রাতেই অবৈধ অভিবাসীদের অনুপ্রবেশ বন্ধ হয়ে গেছে বলে জানায় স্পেনের সরকার। অন্যদিকে গেল সপ্তাহ থেকে চলা জনতার চাপ সামলে স্বাভাবিক হতে শুরু করেছে স্থানীয়দের জনজীবন।
দাবানলে বেঁচে যাওয়া নিজের পোষা গাধা ফেরত পেয়ে আনন্দে উচ্ছ্বসিত স্পেনের এক খামারি নারী। সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ব্যাপক ভাইরাল এই ঘটনার ভিডিও। স্পেনের উত্তর পশ্চিমে অবস্থিত কাস্তিল লিওন প্রদেশে হয়েছে এই হৃদয়স্পর্শী ঘটনা। দাবানলে আগুন ছড়িয়ে পড়তে শুরু করলে গাধাগুলোকে খামার থেকে কিছুটা দূরে সরিয়ে নিতে পারে ওই নারী। এরপর নিজেও ছুটেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। আগুনের প্রকোপ কমে এলে পোষা প্রাণীদের খুঁজতে গিয়ে তিনি দেখেন পুড়ে ছাই হয়ে যাওয়া একটি বিস্তীর্ণ একটি মাঠের এক কোনায় চোখে মুখে আতঙ্ক নিয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে গাধা তিনটি। তাদের দেখতে পেয়ে দৌড়ে যান ওই নারী। বেঁচে নেই বিশ্বখ্যাত পর্বতারোহী নির্মল পূর্জা। পাকিস্তানের কারাকোরাম রেঞ্জের বিখ্যাত রোড পিক পর্বত আরোহণে গিয়ে তুষার ধসের কারণে নিখোঁজ হয় তার নেতৃত্বাধীন 10 জনের একটি দল। তাদের কেউই আর বেঁচে নেই। শনিবার এই তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার আকস্মিক তুষার ধসের কবলে পড়ে নিখোঁজ হন তারা। পর্বতারোহীদের দলটিতে পাকিস্তান, ওমানের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও নেপালের নাগরিকও ছিলেন। একদিন পর উদ্ধার করা হয় 4 জনের মরদেহ। প্রায় 3 দিন নিখোঁজ থাকার পর নির্মল সহ বাকিদের মৃত্যুর খবরও নিশ্চিত করা হলো। মাত্র 43 বছর বয়সেই 8000 মিটার উঁচু পৃথিবীর 14টি পর্বতশৃঙ্গ জয়ের রেকর্ড গড়েছিলেন বিখ্যাত নেপালি মাউন্টেনিয়ার নির্মল পূর্জা। দীর্ঘদিন নেপাল ও যুক্তরাজ্যের সেনাবাহিনীতে কর্মরত থাকার পর পাহাড়ে ওঠার অদম্য নেশায় লাভ করেন একের পর এক সাফল্য। এমনকি রানী দ্বিতীয় এলিজাবেথের হাত থেকে নেন বেসামরিক সম্মাননা MBE। তার দুঃসাহসী অভিযান নিয়ে রীতিমতো ডকুমেন্টারিও বানায় নেটফ্লিক্স। সেই 14টি 8000 পর্বত দ্বিতীয়বার জয়ের রেকর্ড ছুঁতে গিয়েই না ফেরার দেশে চলে গেলেন নির্মল পূর্জা। দুর্গম খাড়া পাহাড়ি রাস্তা, ধেয়ে আসা হাড়হিম বাতাসের দাপটে সোজা হয়ে দাঁড়ানোই দায়। এর মাঝেই ব্যাপক উৎসাহে পর্বতারোহীদের সাহস দিতে দিতে এগিয়ে যাচ্ছেন পাকিস্তানের কারাকোরাম রেঞ্জের ব্রড পিক পর্বতের তুষার ধসে নিহত বিখ্যাত নেপালি মাউন্টেনিয়ার নির্মল পূর্জা। নিমস দাই নামে পরিচিত 43 বছর বয়সী পূর্জা উঠে এসেছেন নেপালের সমুদ্রপৃষ্ঠ থেকে 1600 মিটার উঁচুতে ছোট্ট একটি পার্বত্য গ্রাম মায়াগদি থেকে। নেপালের ঐতিহাসিক গোর্খা সম্প্রদায়ে তার জন্ম। মাত্র 18 বছর বয়সে বাবা ও বড় ভাইয়ের পথ অনুসরণ করে 2003 সালে যোগ দেন গোর্খা বাহিনীতে। এরপর 2009 সালে যুক্তরাজ্যের স্পেশাল ফোর্সে ঢুকে দীর্ঘ 16 বছর কর্মরত ছিলেন তিনি। এ সময়ই তার মধ্যে জন্মায় পাহাড়ের প্রতি ব্যাপক টান। 2012 সালে এভারেস্ট বেস ক্যাম্প পর্যন্ত হেঁটে গিয়ে পর্বতারোহণ শেখার সিদ্ধান্ত নেন তিনি। জয় করেন তার প্রথম শৃঙ্গ 6119 মিটার উঁচু লাবুচি ইস্ট। এরপর একের পর এক সাফল্যের জন্য 2018 সালে রানী দ্বিতীয় এলিজাবেথের হাত থেকে নেন বেসামরিক সম্মাননা MBE। এর পরের বছরই নেমে পড়েন জীবনের সবচেয়ে বড় মাউন্টেন ক্লাইম্বিং চ্যালেঞ্জ প্রজেক্ট পসিবলকে সত্যি করতে। বাড়ি বন্ধক রেখে অর্থ জোগাড় করে মাত্র 6 মাস 6 দিনের মাথায় ওঠেন হিমালয় থেকে কারাকোরাম রেঞ্জে থাকা বিশ্বের 14টি 8000 মিটারেরও বেশি উঁচু পর্বতে। তার এই দুঃসাহসী অভিযানের গল্প নিয়ে 14 পিকস নাথিং ইজ ইম্পসিবল ডকুমেন্টারিও নির্মাণ করে OTT প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। নিজের নামে একটি এক্সপিডিশন গাইডিং কোম্পানি ও পর্বতারোহীদের পোশাকের ব্র্যান্ডও ছিল নির্মলের। খ্যাতি কাজে লাগাতেন পর্বতের শেরপা ও গাইডদের কাজের স্বীকৃতি ও অধিকারের পক্ষে কথা বলে। সোশ্যাল হ্যান্ডেল এক্সে করা শেষ পোস্টে পূর্জা লিখেন, কোন রকম পূর্ব পরিকল্পনা ছিল না ব্রড পিক আরোহণের, কিন্তু এভারেস্ট বাদে অক্সিজেন ছাড়াই 14টি 8000 পর্বত দুবার জয়ের রেকর্ডের লোভে শেষ মুহূর্তে ব্রড পিকে ওঠার সিদ্ধান্ত নেন তিনি। ভাগ্যের নির্মম পরিহাসে সেই রেকর্ড না ছুঁয়েই বিদায় নিতে হলো নির্মল পূর্জাকে। ইউরোপ জুড়ে তীব্র গরমের কারণে ভয়াবহ রূপ নিয়েছে খরা পরিস্থিতি। শুকিয়ে গেছে নদী নালা ও জলাশয়। একসময়ের সবুজ তৃণভূমিগুলো শুকিয়ে মরুভূমির রূপ ধারণ করেছে। বড় বড় নদীতে পানি অতিরিক্ত কমে যাওয়ায় ব্যাহত হচ্ছে নৌ চলাচল। খরার ব্যাপক প্রভাব পড়েছে ইংল্যান্ড, নেদারল্যান্ডস, হাঙ্গেরি ও জার্মানিতে। এক সময়ের সবুজে ঘেরা বিস্তীর্ণ ভূমিতে এখন নেই সবুজের ছিটে ফোঁটা। ছড়িয়ে আছে হলদে শুকিয়ে যাওয়া ঘাস। রোদের তাপে ফেটে চৌচির তৃণভূমির মাটি। পোড়া মাঠের পিচে ক্রিকেট খেলায় মেতেছেন স্থানীয়রা। পুকুরের পানি শুকিয়ে পরিণত হয়েছে গভীর খাদে। এই দৃশ্য ইংল্যান্ডের স্টোনহেঞ্জ সংলগ্ন প্রাচীন এলাকার। ইংল্যান্ডের প্রায় অর্ধেক অঞ্চল এখন তীব্র খরার কবলে। জুলাই মাস জুড়ে স্বাভাবিকের তুলনায় অনেক কম হয়েছে বৃষ্টিপাত। দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকায় বৃষ্টিপাত নেমে এসেছে স্বাভাবিকের তুলনায় 1%। দেশের 78% নদীর পানির স্তর স্বাভাবিকের নিচে নেমে যাওয়ায় পানি সংকটের ঝুঁকিতে প্রায় 2 কোটি 30 লাখ মানুষ।
খরা পরিস্থিতি ভোগ করছে ইউরোপের অন্যান্য দেশও। জার্মানিতে বৃষ্টিপাতের অভাবে রাইন নদীর জলস্তর সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে, এমনকি সেচে পানি ব্যবহারেও আরোপ হয়েছে কড়াকড়ি। ফলন কমে যাওয়ায় শঙ্কায় কৃষকরা। কৃষির পাশাপাশি ঝুঁকির মুখে পড়েছে মৎস্য খাত। পানি শুকিয়ে যাওয়ায় বাধাগ্রস্ত নৌ চলাচল, পণ্য পরিবহনে ভোগান্তির শিকার ব্যবসায়ীরা। আগে একটা জাহাজে 2000 মেট্রিক টনের বেশি পণ্য বহন করত, এখন কেবল 400 থেকে 600 মেট্রিক টন পরিবহন করা যায়। এমন চলতে থাকলে অভ্যন্তরীণ সরবরাহ ব্যবস্থা নতুন করে সাজাতে হবে। তীব্র খরার কারণে অস্বাভাবিক হারে কমে গেছে হাঙ্গেরির দানিউব নদীর পানির স্তর। অগভীর পানিতে জাহাজ আটকে পড়ার ঘটনাও হয়েছে। দেশটিতে পানি সংকটে ঝুঁকিতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আমি 15 বছর ধরে এখানে আছি। পানির স্তর এতটা নিচে কখনো দেখিনি। প্রায় 8 বছর আগে পানি আমাদের পায়ের কাছে চলে এসেছিল, এবারই প্রথম এতটা কমেছে। দীর্ঘস্থায়ী খরার কবলে নেদারল্যান্ডসও। আবহাওয়া এত বেশি শুষ্ক যে আর্দ্রতা হারিয়ে ভঙ্গুর হয়ে পড়েছে বাঁধের মাটি। এতে বাঁধ ভেঙে পানি লোকালয়ে ঢুকে পড়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। ফ্রান্সে ভয়াবহ দাবানলে শুধু বনভূমি নয়, মারাত্মক ক্ষতির মুখে পড়েছে হাজার হাজার বন্যপ্রাণী। আগুনের লেলিহান শিখা কেড়ে নিচ্ছে অসংখ্য বোবা পশুর প্রাণ। আবার আহত প্রাণীদের আশ্রয় দেওয়া হচ্ছে উদ্ধার কেন্দ্রে। জলবায়ু পরিবর্তনের প্রভাবকেই এই ভয়াবহ পরিস্থিতির জন্য দায়ী করেছেন বিশেষজ্ঞরা। ফ্রান্সের বোর্দোর দক্ষিণের বনাঞ্চলে এক সপ্তাহেরও বেশি সময় ধরে জ্বলছে আগুন। হাজার হাজার হেক্টর বনভূমি পুড়ে গেছে। নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে বন্যপ্রাণীরা। আহত অনেক প্রাণীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে সাউথ জিরন্দ অ্যানিম্যাল পার্কে। দাবানলে সবচেয়ে বড় শিকার হয়েছে বিভিন্ন প্রাণী। ব্যাঙ, সাপ সহ অনেক উভচর প্রাণী আগুন থেকে পালাতে পারেনি। শিয়াল, বেজারের মতো প্রাণীরা স্বভাবগতভাবে গর্তে আশ্রয় নেয়, কিন্তু সেখানেই মারা গেছে। পেঁচার মতো নিশাচর প্রাণীরা গাছের কোটরে লুকিয়েছিল, তাদেরও একই পরিণতি হয়েছে। লাখ লাখ প্রাণীর মৃত্যু হয়েছে। এটি এক ভয়াবহ বিপর্যয়। হরিণ এবং বুনো শূকরের মতো দ্রুতগতির প্রাণীরা আগুনের হাত থেকে কোনোভাবে পালাতে সক্ষম হয়েছে, কিন্তু অনেকের শরীরে রয়েছে দগ্ধ হওয়ার চিহ্ন, আবার কেউ আহত হয়েছে পালানোর সময়। উদ্ধার কর্মীরা তাদের চিকিৎসা এবং পরিচর্যায় কাজ করছেন। দাবানলের ক্ষতি ফসল আর মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়, ক্ষতিগ্রস্ত হয়েছে বন্য প্রাণীরাও। আগুনে পুড়ে যাওয়া বনভূমি আর ধ্বংসস্তূপে পরিণত হওয়া বিশাল এলাকা সেই ভয়াবহতারই নীরব সাক্ষী। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর কাছাকাছি এসে পুরো পরিস্থিতি দেখলে বোঝা যায় আগুন কতটা বিশাল এলাকা ধ্বংস করেছে। বাস্তবে এটি আরো বেশি ভয়াবহ। চলতি বছর ফ্রান্সে রেকর্ড পরিমাণ দাবানল দেখা দিয়েছে। শুধু জিরোন অঞ্চলে পুড়ে গেছে প্রায় 42,000 হেক্টর বনভূমি। বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ, বৃষ্টির ঘাটতি এবং জলবায়ু পরিবর্তনের কারণে এমন দাবানল দেখা দিয়েছে। আমাদের বুঝতে হবে জলবায়ু বদলে গেছে। আমরা ভিন্ন এক সময়ে বাস করছি। যদি জীববৈচিত্র্য, বন আর বন্য প্রাণীকে টিকিয়ে রাখতে চাই, তাহলে আমাদের জীবনযাপন ও অভ্যাস বদলাতেই হবে। প্রকৃতির এই ক্ষতি শুধু একটি দেশের জন্য নয়, পুরো বিশ্বের জন্য সতর্কবার্তা। কারণ বন ধ্বংস হলে শুধু গাছ নয়, হারিয়ে যায় অসংখ্য প্রাণীর আবাস, ভেঙে পড়ে একটি সম্পূর্ণ বাস্তুতন্ত্র। আর তাই বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। পেরুতে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 2 পাইলট সহ 13 আরোহীর সবাই। শনিবার স্থানীয় সময় দুপুর 1টার দিকে পিসকো বিমানবন্দরের থেকে রওনা দিয়েছিল বিমানটি। কিছুক্ষণের মধ্যেই ঐতিহ্যবাহী নাজকা লাইন্স দিয়ে উড়ে যাওয়ার সময় আছড়ে পড়ে সেটি। এরপরই আগুন ধরে যায় উড়োজাহাজটিতে, ফলে আরোহীদের উদ্ধারে করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। বিমানে থাকা 11 যাত্রীর সবাই বিদেশি পর্যটক। ইউনেস্কো স্বীকৃত প্রত্নতাত্ত্বিক এলাকাটি ভ্রমণে গিয়েছিলেন তারা। ধারণা নিহতদের মধ্যে ইতালির নাগরিক রয়েছেন। এবারই প্রথম নয়, 2022 ও 2010 সালেও বিমান বিধ্বস্ত হয়েছিল স্থানটিতে। ওই 2 দুর্ঘটনায় নিহত হন 13 পর্যটক। বিং 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 এমন শব্দ করে নাকি আঘাত হানে মার্কিন প্যাট্রিয়ট মিসাইল। শব্দ করে এমন অনুকরণ দেখালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে সাংবাদিকদের সাথে কথা বলার সময় এমন ঠাট্টা মার্কিন প্রেসিডেন্টের। বলেন, জর্ডানে ইরানের হামলা ঠেকাতে ছোড়া হয় প্যাট্রিয়ট মিসাইল। ইরানের 5টি মিসাইলের বিপরীতে বিং 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 শব্দ করে আঘাত করে প্যাট্রিয়ট, যাতে ভূপাতিত হয় ইরানের সবগুলো ক্ষেপণাস্ত্র। মিসাইলের এই কাল্পনিক শব্দ নাকি সাউন্ড বাইট হিসেবে বেশ শোনাবে। মজা করে এমন কথাও বলেন ট্রাম্প।
রাশিয়ার মস্কো একটি রেস্টুরেন্টে ভয়াবহ বিস্ফোরণে নিহত হয়েছে কমপক্ষে 3 জন, আহত হয়েছেন আরো 15 জন। শনিবার রাজধানীর অভিজাত এক ইতালির রেস্তোরাঁয় পার্টি করছিল ওই একটি দল। হঠাৎ রাত 8টা নাগাদ বিস্ফোরণের আওয়াজ শোনা যায় বারান্দার দিক থেকে। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে এই দুর্ঘটনা হয়েছে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। রুশ শাসক স্টালিনের আমলে তৈরি বিখ্যাত একটি ভবনে রেস্তোরাঁটির অবস্থান। দুর্ঘটনার পর জনসাধারণের প্রবেশ বন্ধ রাখা হয়েছে ভবনটিতে। যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের বন্দুক হামলায় কমপক্ষে 3 জন নিহত হয়েছে। ইউএন আউট বার্গার চেইন রেস্টুরেন্টের একটি আউটলেটে হয় এই ম্যাস শুটিং এর ঘটনা। এতে আহত হয়েছে আরো অন্তত 7 জন। আশঙ্কাজনক অবস্থায় তাদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে শনিবার দুপুরে বন্দুক নিয়ে রেস্টুরেন্টের ডাইনিং এরিয়ায় প্রবেশ করে হামলাকারী। সন্দেহভাজন ওই ব্যক্তিও নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে মৃত 3 জনের মধ্যেই হামলাকারীকে হিসাব করা হয়েছে কিনা সেটি স্পষ্ট করেনি। তিনি কিভাবে নিহত হয়েছেন তাও জানানো হয়নি। হামলার কারণ জানতে এরই মধ্যে শুরু হয়েছে তদন্ত। আর্জেন্টিনার ভূখণ্ডে বিদেশি মালিকানা তুলে নেয়ার দাবিতে বিক্ষোভ করেছে দেশটিতে বাস করা আদিবাসীরা। চলতি সপ্তাহে প্রেসিডেন্ট হ্যাভিয়ার মাইল বিদেশিদের জমি কেনার ব্যাপারে নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে আনতে চলেছে। এই জেরে রবিবার রাজধানী বুনো আইরেসে জড়ো হয় বিক্ষুব্ধ জনতা। আদিবাসীদের অভিযোগ, এই সংশোধনী আনা হলে প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ ভূমি বেদখল হয়ে যাবে, পাশাপাশি দেশের সম্পদ লুণ্ঠন এবং পরিবেশ দূষণও হবে বলে জানিয়েছে তারা। সরকারের দাবি, এই বিল বিদেশি বিনিয়োগ বাড়াবে। 2011 সালের আইন অনুযায়ী বিদেশি নাগরিকরা দেশের মোট জমির সর্বোচ্চ 15% কিনতে পারবে। চীনে ভয়াবহ ভূমিধসে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়ালো 51 জনে। এখনো খোঁজ মেলেনি 10 জনের। গেল মাসের মাঝামাঝি দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর চংকিং এ এই ঘটনা ঘটে। টানা ভারী বর্ষণে এই ভূমিধসে হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এই দুর্যোগের পরপর এলাকা থেকে 1000-এর বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। মাটির নিচে চাপা পড়া 10 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। পাশাপাশি এই পর্যন্ত বের করে আনা হয়েছে 51 জনের মরদেহ। নিখোঁজের খোঁজে অভিযান চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল। স্থলভাগে তাদের খুঁজে না পাওয়ায় এখন নদীর তলদেশে অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি যে কোনো মুহূর্তে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, এই আশঙ্কায় মধ্যপ্রাচ্য জুড়ে থাকা সব মার্কিন নাগরিকদের সতর্ক করেছে ওয়াশিংটন। প্রয়োজন হলে দ্রুত অঞ্চল ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিতে বলেছে মার্কিন প্রশাসন। পাশাপাশি সম্ভাব্য ফ্লাইট বাতিল, আকাশসীমা সাময়িক বন্ধ এবং অন্যান্য ভ্রমণ বিঘ্নের জন্য প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছে। 1 আগস্ট মার্কিন পররাষ্ট্র দপ্তরের সতর্ক বার্তায় বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের বাইরে থাকা মার্কিন দূতাবাস ও কূটনৈতিক স্থাপনাগুলো হামলার ঝুঁকিতে রয়েছে। শুধু তাই নয়, ইরান কিংবা ইরানপন্থী প্রক্সি গোষ্ঠীগুলো যে কোনো সময় বিদেশে থাকা মার্কিন স্থাপনা কিংবা বিশ্বের বিভিন্ন স্থানে মার্কিন নাগরিকদের লক্ষ্য করে প্রতিশোধমূলক হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ানোর অভিযোগ তোলে তেহরান। ইরানের সতর্ক বার্তায় বলা হয়েছে, ওয়াশিংটনের সঙ্গে সহযোগিতা বা হাত মেলালে যে কোনো আঞ্চলিক রাষ্ট্রকে যুদ্ধের আগুনে ভস্মীভূত হতে হবে। এরই মধ্যে বাহরাইন, ইরাক, ইসরায়েল, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন দূতাবাসগুলো নতুন করে নিরাপত্তা সতর্কতা জারি করেছে। এই সতর্ক বার্তা এমন এক সময় এলো যখন মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে নতুন এবং আরো বড় ধরনের সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বরাতে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, ইরানের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে বড় ধরনের হামলার পরিকল্পনা করা হচ্ছিল। এটি হতে পারে এই পর্যন্ত সবচেয়ে কঠোর সামরিক অভিযানের একটি। 31 জুলাই ট্রাম্পের মন্ত্রিসভার বৈঠকে এই পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। তবে হোয়াইট হাউসের কিছু রাজনৈতিক কর্মকর্তা এই ধরনের হামলার বিরোধিতা করছেন বলে জানা গেছে। 30 জুলাই মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, জর্ডানে থাকা মার্কিন ঘাঁটি এবং হরমুজ প্রণালীতে জাহাজে হামলার জবাবে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC এর কয়েক ডজন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, এসব মার্কিন হামলায় 2 বছরের এক শিশুসহ অন্তত নিহত হয়েছেন 3 জন। 28 ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরুর পর থেকেই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমেই অস্থির হয়ে উঠছে। এখন নতুন হামলার আশঙ্কায় আরো বড় প্রশ্ন উঠছে, এই সংঘাত কি আরো বড় আঞ্চলিক যুদ্ধের রূপ নেবে?
ইরানের সাথে টানা 5 মাসের সংঘাত ও হরমুজ প্রণালীর ব্লকেড নিয়ন্ত্রণে নিয়ে পেন্টাগনের সামরিক সম্পদ ও সমরাস্ত্রের ওপর চরম চাপ তৈরি হয়েছে। সংকট এতটাই বেড়েছে যে ইউএস ইউরোপিয়ান কমান্ডের প্রধান জেনারেল আলেক্সাস গ্রিনকেউইচ সম্প্রতি গোপনে পেন্টাগনকে লিখিত নোটিশে সতর্ক করেছেন, ধারাবাহিক ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থেকে ইসরায়েলকে সুরক্ষা দেওয়ার মতো পর্যাপ্ত নৌবাহিনী বা ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ তার কাছে নেই। নতুন ডেস্ট্রয়ার না পেলে তিনি ইসরায়েলের চেয়ে যুক্তরাষ্ট্রকে রক্ষা করাকে অগ্রাধিকার দিতে বাধ্য হবেন বলে জানান। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ায় প্রতিদিনের হামলায় যুক্তরাষ্ট্রের মূল প্রতিরক্ষামূলক ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুদ দ্রুত ফুরিয়ে আসছে। অন্যদিকে ট্রাম্প প্রশাসন কর্তৃক ইরানের বন্দর প্রতিরোধ এবং প্রজেক্ট ফ্রিডমের মাধ্যমে বাণিজ্যিক জাহাজ পাহারা দেওয়ার মিশন সামলাতে মার্কিন নৌবাহিনী চরম চাপের মুখে পড়েছে। বর্তমানে ভূমধ্যসাগরে ইসরায়েলকে সুরক্ষায় মাত্র 2টি ডেস্ট্রয়ার ইউএসএস পল ইগনেশাস ও ইউএসএস রুজভেল্ট সচল রয়েছে এবং স্পেনের রোটা বন্দরে 3টি মেরামতধীন অবস্থায় রয়েছে। এর বিপরীতে আরব সাগরে 2টি বিমানবাহী রণতরী সহ 15টি যুদ্ধজাহাজ মোতায়েন রেখে তৈরি হয়েছে বড় কৌশলগত ঘাটতি। বিশেষজ্ঞদের মতে পেন্টাগনের মূল্যায়নে দেখা গেছে ইসরায়েলকে রক্ষায় স্বয়ং মার্কিন অস্ত্রভান্ডার ও থার্ড প্রযুক্তি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে। সার্বক্ষণিক রণপ্রস্তুতির কারণে মার্কিন সামরিক সক্ষমতায় বড় ঘাটতি স্পষ্ট হয়ে ওঠায় সামনের নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনেও ট্রাম্প প্রশাসনকে রাজনৈতিক মাশুল গুনতে হতে পারে। স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল সিউতায় কয়েক ঘন্টার ব্যবধানে ঢুকে পড়েন প্রায় 60,000 অভিবাসী। সীমান্ত পাড়ি দিতে গিয়ে প্রাণ হারান অন্তত 67 জন। এই ঘটনাকে স্পেন বলছে তাদের আঞ্চলিক সার্বভৌমত্বের লঙ্ঘন। কিন্তু ঘটনার পর নতুন বিতর্কের জন্ম দিয়েছে ইসরায়েলের প্রতিক্রিয়া। আল জাজিরার এক বিশ্লেষণে প্রশ্ন তোলা হয়েছে, সিউতার অভিবাসন সংকট কি কেবল সীমান্ত সমস্যা নাকি এর পেছনে রয়েছে বৃহত্তর কূটনৈতিক টানাপোড়েন? সপ্তাহের শুরুতে মরক্কো থেকে স্পেনের স্বায়ত্তশাসিত শহর সিউতায় প্রবেশের চেষ্টা করেন হাজারো অভিবাসী। প্রতিবেশী দেশ থেকে বিশাল জনগোষ্ঠীর অবৈধভাবে ঢুকে পড়ার ঘটনাকে আঞ্চলিক অখণ্ডতার উপর আঘাত বলে মন্তব্য করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তবে অনেক অভিবাসীর দাবি, সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে উদ্বুদ্ধ হয়েই এই যাত্রায় নেমেছিলেন তারা। ঘটনার পরপরই সামাজিক মাধ্যম এক্সে স্পেনের সমালোচনা করেন জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানো। তার অভিযোগ, যে দেশ নিয়মিত ইসরায়েলের সমালোচনা করে সেই দেশকেই এখন জরুরি পরিস্থিতি মোকাবিলায় নিতে হয়েছে পদক্ষেপ। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, কেন স্পেন এখনো আফ্রিকার ছিটমহল বা অঞ্চল ধরে রেখেছে? সাম্প্রতিক সময়ে গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলের কড়া সমালোচনা করেছে স্পেন। দেশটির সরকার ইসরায়েলকে গণহত্যাকারী রাষ্ট্র বলে আখ্যা দিয়েছে, বাতিল করেছে কয়েকটি বড় অস্ত্র চুক্তি। 2024 সালে ফিলিস্তিন রাষ্ট্রকেও স্বীকৃতি দেয় মাদ্রিদ। আল জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, সিউতার ঘটনাকে সামনে এনে স্পেনের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ নিচ্ছে ইসরায়েল। বিশ্লেষণে আরো বলা হয়েছে, স্পেনের বিরুদ্ধে অবস্থানের কারণে সিউতায় অভিবাসীদের ঢলে ইসরায়েলের কোনো ভূমিকা ছিল কিনা এমন জল্পনার পালেও লেগেছে হাওয়া। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা যায়নি। বিষয়টি এখনো অনুমান ও জনপরিসরের আলোচনার মধ্যেই সীমাবদ্ধ। সিউতা ও মেলিলাকে নিজেদের ভূখণ্ড বলেই দাবি করে মরক্কো। 2020 সালে আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে দেশটি। আল জাজিরার বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে, ইসরায়েলপন্থী কয়েকজন বিশ্লেষক প্রকাশ্যে মরক্কোকে সিউতা ও মেলিলা পুনর্দখলে সহায়তার প্রস্তাব দিয়েছিলেন। তাদের যুক্তি, এতে একদিকে মরক্কোর স্বার্থ রক্ষা হবে, অন্যদিকে স্পেনের ওপরও সৃষ্টি করা যাবে চাপ। বিশ্লেষণে বলা হয়েছে, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক অভিযানে পূর্ণ সহযোগিতা দেয়নি স্পেন। এমনকি যুক্তরাষ্ট্রকে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতিও দেয়নি মাদ্রিদ। পরে স্পেনের ন্যাটো সদস্য পদ নিয়েও ওয়াশিংটনের অসন্তোষের খবর প্রকাশিত হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সিউতার ঘটনাকে যুক্তরাষ্ট্রের অভিবাসন বিতর্কে টেনে আনেন। তার দাবি, ভুল নেতৃত্ব ক্ষমতায় এলে যুক্তরাষ্ট্রেও একই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। আল জাজিরার নিবন্ধে উপসংহারে বলা হয়েছে, গাজা যুদ্ধ ও ফিলিস্তিন ইস্যুতে স্পেনের অবস্থানের জবাবে ইসরায়েল সিউতার ঘটনাকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করছে। তবে সিউতার অভিবাসন সংকটে ইসরায়েলের প্রত্যক্ষ সম্পৃক্ততার কোনো প্রমাণ এখনো প্রকাশ্যে আসেনি। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।